নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুটি সত্য ভৌতিক ঘটনা। প্রথম গল্পটায় তোমরা শুনতে চলেছ একটা বাংলাদেশের অভিশপ্ত পুকুরের ঘটনা, আর সেকেন্ড যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কলকাতায় একটা নতুন বাড়ি কেনার পরে একটা খুব সাংঘাতিক ঘটনা ঘটেছিল সেটার ব্যাপারে। তো চলো, যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে নূর শেখ দাদা যেভাবে আমাকে গল্পটা শেয়ার করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। আমার নাম নূর শেখ, আমার বাড়ি বাংলাদেশের একটা ছোট্ট জেলায়। ঘটনাটা আমার সাথে ঠিক এরকম ঘটে, সালটা ছিল 2005 সাল। আর প্রথমে বলি, ঘটনাটা আমার সাথে না, আমার চাচার সাথে ঘটে। চাচা আমাকে গল্পটা শেয়ার করেছিল, তখন আমার বয়স 12 কি 13। তো চাচার সময়কার ঘটনা এটা, ঠিক কোন সালে সেটা বলতে পারলাম না। ঘটনাটা ঠিক এরম ঘটেছিল, চাচা সবে 1 বছর হয়েছে বিয়ে করেছে। তখন নাকি চাচার সাথে চাচির একটা খুব বড় অশান্তি হয়, চাচি নিজের বাপের বাড়ি চলে যায়। তার আগে বলি, চাচা যেই গ্রামে থাকতো তার অপর গ্রামে থাকতো আমার চাচি। দেখাশোনা করে দুজনের বিয়ে হয়েছিল। তো চাচাকে যদি চাচির বাড়ি যেতে হতো তাহলে চাচাকে একটা নদী পার করে যেতে হতো। সেই নদীটা নাকি আবার অভিশপ্ত, সন্ধ্যার পরে কেউ যায় না। অনেক লোক নাকি নদীতে পড়ে মারা গেছে। আবার ওই নদীটার থেকেই নাকি রাতে কিছু আওয়াজ শোনা যায়, কারো ডুবে যাওয়ার আওয়াজ, তো কারো কান্নার আওয়াজ, কারো চিৎকারের আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। আবার কারো গলা ধরে গান করার আওয়াজ। আবার কেউ যদি ওই নদীর পাশ দিয়ে যায় তাকে নাকি আবার নিশির ডাক ডাকা হয়, এদিকে আয় এদিকে আয়। কণ্ঠটা নাকি কোনো সময় পুরুষের থাকে, কোনো সময় মহিলার। তো চাচার সাথে ঘটনাটা ঠিক এরম ঘটে। চাচা যখন চাচি রাগ করে তার বাপের বাড়ি চলে যায়, প্রথম 4-5 দিন চাচা আনতে যায়নি। দেন চাচা ভাবে যে ঠিক আছে চলো এবার চাচিকে আনতে যাব। আমার চাচা চাষবাস করে, চাষবাস শেষ করার পরে চাচা ভাবেন যে চাচিকে আনতে যাবে। কিন্তু বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে স্নান করতে করতে 6:30 বেজে যায়। সন্ধ্যা নেমে গেছে, কিন্তু হ্যাঁ, চাচি ছাড়া চাচার আবার কেউ ছিল না। তো সেহেতু বাড়িতে রান্না বান্না করা, আদার্স যে কাজকর্ম থাকে সেগুলো চাচার খুব সমস্যা হচ্ছিল। তো চাচা আর 2-1 পা না ভেবে চাচা সেই সন্ধ্যাবেলাতেই চাচিকে আনতে চলে যায়। ঠিক যখন যাচ্ছিল, আগে বলে দিই যে নদীটার কথা বলছি, সেই নদীটার আগে তোমরা একটা বাগান পেরাতে হবে, তারপরে গিয়ে নদীটা পড়বে। তো সেই বাগানের সামনে দিয়ে চাচা যখন যাচ্ছে, মনের মধ্যে না খুব একটা শক্ত বল নিয়ে যাচ্ছে। তার আগে বলি, আমার চাচা খুব সাহসী একজন মানুষ ছিলেন, প্রচণ্ডই সাহসী। ওনার শরীর চেহারা একদম লম্বা চওড়া তাগড়া মানুষ। উনি রাম নাম নিতে নিতে ঠিক ওই বাগানটা পেরাচ্ছে, বাগানটা শেষ হবে একটা মহিলা কণ্ঠে আমার চাচাকে একজন ডাকতে থাকলো। আর আগে বলি, আমার চাচার নাম ইমরান। ঠিক ডাকটা এরকম নাকি ছিল, ইমরান ইমরান ইমরান, এদিকে আসো ইমরান, এদিকে আসো ইমরান, এদিকে আসো। চাচা কিছুটা ভয় পেয়ে যায়, কিন্তু চাচা যাদের মুখে শুনেছিল অভিশপ্ত নদীর কথা আর এই বাগানের কথা, কিন্তু চাচা তখন বিশ্বাস করতো না। কিন্তু এই ডাক শোনার পরে আমার চাচা পুরোপুরি বুঝে যায় যে না, কিছু তো একটা আছে। কিন্তু চাচা কোনো দিকে তাকায় না, সিধা হাঁটতে থাকে। তারপরে যখন এই বাগানটাকে ক্রস করে, চাচার মনে হয় চাচার ঘাড়ের মধ্যে
একটা খুব ঠান্ডা হাত কেউ একটা রাখে। চাচা বুঝতে পারে কেউ একটা চাচার পেছন পেছন যাচ্ছে চাচার কাঁধে হাত রেখে, আর হাতটা যে খুবই নরম সেটাও বুঝতে পারছে। এবং চারিদিকের পরিবেশটা না প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, আর চাচার কানের সাইড দিয়ে কারো একটা নিঃশ্বাস প্রচণ্ড জোরে জোরে পড়ছে। চাচা কোনো দিকে না তাকিয়ে হাঁটতে থাকে, ঠিক চলে আসে নদীটার সামনে। এসে দেখে কোনো নৌকা নেই। চাচা ভাবে, ইস, তাহলে কি ফিরে যেতে হবে? এই অভিশপ্ত নদীর জন্য কোনো মাঝি ভাইও থাকে না রাতে, কি করি? তখন চাচা দেখে হঠাৎ করে চাচা যখন ফিরে যাচ্ছে একটা ঝোড়ো হাওয়া আসে। হাওয়াটা অন্যরকম, একটু মনে হচ্ছে চাচাকে পুকুরের দিকে একদম টেনে নিচ্ছে, নদীটার দিকে। তো চাচা পেছন যেই ঘোরে দেখতে পারে একজন মাঝি নৌকা নিয়ে আসছে। মাঝিটার চেহারাটা চাচা আমায় বলেছিল, গায়ের রঙটা কালো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, পুরো মুখ চাদর দিয়ে ঢাকা, সারা শরীর আর্ধেক চাদর দিয়ে ঢাকা, দু হাত দিয়ে নৌকার পাল্লা চালাচ্ছে, আর হাত দুটো একদম কালো আর বয়স্কদের মতো শিরা বেরিয়ে গেছে হাতের, দেখলেই গা ছমছম করে। ওই মাঝি ভাইটা চাচাকে বলে উঠল, উঠে পড়েন, আপনার জন্যই আমি এসছি। চাচা প্রথমে একটু ভয় পেল আর ভাবলো ওঠাটা কি ঠিক হবে, কিন্তু আগেই বললাম আমার চাচা খুবই একজন সাহসী মানুষ, তাই সে উঠে পড়ল, যা হবে দেখা যাবে। কিন্তু নৌকায় ওঠার পরে চাচা দুটো জিনিস খেয়াল করলো। নৌকা একদম ঠান্ডা কনকনে, পা রাখার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে নিচ থেকে মনে হচ্ছে ঠান্ডা বরফের মতো হাওয়া উঠে আসছে। আর সেকেন্ড জিনিস, চাচা যখন নৌকাতে উঠল চাচার মনে হলো চাচার পেছন পেছন কেউ আরেকজন নৌকাতে উঠল, কারণ নৌকাটা কেঁপে গেল। যখন চাচা উঠলো তখনও কেঁপে গেছিলো, আর সেকেন্ড কেউ একটা উঠলো যখন, তখনও নৌকাটা একটু কেঁপে গেল। চাচা আর কিছু বলল না, নৌকাটা চালানো শুরু হলো। যখন নৌকাটা চলছে মাঝ নদীতে নৌকা চলে এসছে, সেই সময় চাচা বুঝতে পারলো কেউ একটা চাচার পুরো গা ঘেঁষে বসলো। তখন চাচার মনে ভয় শুরু হলো। চাচা বুঝতে পারলো না, এবার যেটা হচ্ছে সেটা অশারীরিক কিছু, যেটা ঠিক না, যেটা স্বাভাবিক না। চাচা দেখতে থাকলো, পুরো পরিবেশটা বদলে গেল, নৌকার একদম স্রোত বেড়ে গেল, মাঝি ভাইয়ের হাতের স্পিড মনে হচ্ছে দিনের পর দিন বাড়ছে, ঘন্টার পর ঘন্টা বেড়ে যাচ্ছে, মিনিটের পর মিনিট বেড়ে যাচ্ছে। চাচা এবার ভয় পেয়ে বলল, মাঝি ভাই আস্তে চালাও, নৌকা উল্টে যাবে মাঝি ভাই। মাঝি কোনো কথা না শুনে একটা পাগলের মতো হাসি দিতে থাকলো, আর নৌকা তত স্পিডে যেতে থাকছে। তখন আমার চাচা আর কিছু না ভেবে শুধু একটা জিনিস ভাবলো, ভয় পেলে হবে না, হয়তো এটা আমাকে ভয় পাওয়ানোর জন্যই করা হচ্ছে, আর যদি আমি ভয় পেয়ে যাই আজ আমি আর বাড়ি ফিরতে পারবো না। চাচা নিজের হাত আর মুখ একদম শক্ত করে বসে আছে, নৌকাটা আস্তে আস্তে পাড়ের দিকে যাচ্ছে। হঠাৎ করে চাচা দেখতে থাকলো আকাশ থেকে কোথা থেকে দুটো কাক হঠাৎ করে এসে না নৌকার উপরে পড়লো। কাক দুটো মৃত। কাকার ভয়তে, চাচার ভয়তে হাত পা কাঁপতে শুরু করলো, কিন্তু চাচা কোনো রকম উত্তর দিচ্ছে না। তারপরে চাচার মনে হলো চাচার ঘাড়ের মধ্যে, যেমন আমাদের বন্ধু বান্ধব হাত দেয় না, সেরম কেউ গলার একদম কাঁধের মধ্যে হাতটা রাখলো। এইবার চাচা বলে উঠলো, কি হলো, দূরে গিয়ে বস, দূরে গিয়ে, গায়ে ঘাসার কি আছে, দূরে গিয়ে বস, যাবি আমার সাথে? চল, আমি আমার স্ত্রীকে আনতে যাচ্ছি, যাবি আমার সাথে? মাঝি ভাইটা এবার চাচার দিকে ঘুরে তাকালো, চোখ দুটো পুরো লাল, কিন্তু কোনো কথা বললো না। আর চাচা বুঝতে পারলো ওই কাঁধের হাতটা সরে গেল, সরে গিয়ে একটু দূরে গিয়ে বসলো, কারণ নৌকাটা দুলল। তারপরে একদম পাড়ে যখন নৌকা চলে এলো, চাচা নেমে গেল, নেমে নিজের পুটুলি থেকে টাকা বার করতে গেল, কিন্তু দেখলো সেই মাঝি ভাই নৌকা নিয়ে টাকা না নিয়েই মাঝ বরাবর কোথায় একটা মিশিয়ে গেল। চাচা বুঝতে পারলো যেটা হলো সেটা স্বাভাবিক না। গল্পটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে খুবই ভালো হতো, কিন্তু গল্পটা এখানেও শেষ হলো না। চাচা হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালো চাচির বাড়ির
কিছুটা আগে, প্রায় 1 কিলোমিটার আগে। তারপরে চাচা যেটা দেখলো সেটা আরও ভয়ানক। চাচার পেছনে কেউ একটা অনবরত চলছে, পায়ের শব্দ চাচা পাচ্ছে। চাচা চিৎকার করে বলে উঠলো, এই পেছনে কি করছিস? সামনে আয়, সামনে আয়, ক্ষমতা থাকলে সামনে এসে কথা বল। আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি, পথে বাধা দিস না। যা, যেখান থেকে এসছিস ফিরে যা, ফিরে যা যেখান থেকে এসছিস। পায়ের শব্দটা বন্ধ হয়ে গেল। চাচা আবার নিজের মতো হাঁটছে। চাচির বাড়ির কিছু মিনিট আগে চাচা দেখতে পেল একটা অন্ধকার গলিতে একটা বাচ্চা ছেলে একদম মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। চাচা এগাতে গিয়ে দেখে, যত এগাচ্ছে ওই বাচ্চা ছেলেটা বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে একদম বিশাল চেহারা নিয়ে নিল। আর অন্ধকার, চাচা একদম মুখ দেখতে পাচ্ছে না ওটা কে, শুধু চাচার গা হাত পা ভারী হয়ে গেছে। আর পুরো পথ জুড়ে ও দাঁড়িয়ে রয়েছে। চাচা দাঁড়িয়ে গিয়ে বলল, সরে যা, সরে যা, আমাকে যেতে দে, শ্বশুর বাড়ি যাচ্ছি, যেতে দে। কিন্তু ওই অশরীরিক বাচ্চাটা সরছে না। বাচ্চাটা হঠাৎ করে একটা লম্বা চেহারা নিয়ে নিয়েছে। চাচা লাস্টে কী করলো, ভগবানের নাম নিয়ে ওর পাশ কাটিয়ে চলে গেল। চাচা পাশ কাটিয়ে চলে যাওয়ার পরে পেছন ঘুরে আর তাকালো না। ঠিক চাচির বাড়ি গিয়ে সবাইকে এই ঘটনা বলল। তখন চাচা পুরো ঘামছে। পরের দিন সকালে চাচার খুব ঝড়, আর সারা গায়ে একদম আঁচড়ের দাগ। চাচার বাড়ির লোক, মানে শ্বশুর বাড়ির লোক বলল, তুমি খুব বিপদ থেকে বেঁচে এসছো। তুমি যদি ওকে ভয় পেয়ে যেতে বা ওকে একদম ছুঁয়ে টুয়ে নিতে না, তাহলে কিন্তু ও তোমায় মেরেও ফেলতে পারতো। তারপরে সকালবেলা চাচা চাচিকে নিয়ে বাড়ি ফেরে, আর জীবনে রাতে ওখানে যায় না। এই ছিল আমার চাচার লাইফে ঘটে যাওয়া গল্প, যেটা আমাকে চাচা বলেছিল। তো তোমার যদি ভালো লাগে এই গল্পটা অবশ্যই পড়ে শুনিও। তো প্রথম গল্পটা এখানেই সমাপ্ত। তো তোমাদের কি মনে হয় এই গল্পটা আদৌ সত্য? এরমও কিছু আমাদের পৃথিবীতে আছে যেটাকে আমরা দেখতে পাই না, কিন্তু তারা আমাদের দেখতে পায়, আমাদের ক্ষতি করতে চায়? যদি তোমাদেরও এই গল্পটা ভালো লাগে আর সত্য বলে মনে হয়, তাহলে কমেন্টে জানিও, আর তোমাদের মতামত অবশ্যই জানিও। আর হ্যাঁ, ডিসক্রিপশানে আমার মেল আইডি আছে, ওটাতে তোমাদের লাইফে এরকম এক্সপিরিয়েন্স ঘটে থাকলে অবশ্যই আমাকে বলো, আমি সেটাকে পড়ে শোনানোর চেষ্টা করব। তো যাই হোক, চলো সেকেন্ড গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক। সেকেন্ড গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে দীপ বিশ্বাস দাদা, কলকাতা থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম দীপ বিশ্বাস, আমার বাড়ি কলকাতা কৃষ্ণনগরে। গল্পটা আমার জীবনে ঘটে 2019 সালে। প্রথমে বলি, আমার যখন 20 বছর বয়স আমার বাবা মারা যায়। বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। বাবা মারা যাওয়ার পরে বাবার চাকরিটা আমি পাই। তো তারপরে আমার বোনের বিয়ে আমি দিই। দেন আমার মা মরে যাওয়ার 1 মাস আগে আমি বিয়ে করি। দেন তারপরে আমার মাকেও আমি হারিয়ে ফেলি। তো আমি আর আমার ওয়াইফ দুজনেই একা। গল্পটা ঠিক এরম ঘটে, আমার কোম্পানি থেকে আমাকে চাকরির একটা খুব বড় একটা প্রজেক্ট দিয়ে রাজারহাট পাঠায়। তো রাজারহাটে আমি গিয়ে আমাদের একটা ফ্ল্যাট দেয়, বাড়ি টাইপের বলতে পারো, ফ্ল্যাট না বাট ওটা একটা খুব ভালো বাড়ি, 3 তলা টাইপের বাড়ি। ওই বাড়িটা আমাদেরকে দেয়। তো আমরা যখন নতুন বাড়িতে যাই, এটা পুজো টুজো করেই আমি ঢুকি, কারণ আমি না প্রচণ্ড ভীতু একজন মানুষ। তো আমি এইসব ভূত টুতে খুব বিশ্বাস করি। তো আমি যখন ঢুকি না, প্রথম আমার যে এক্সপিরিয়েন্সটা হয়, 3 তলা বাড়ি, দুজনে একা, খুব গাটা ছমছম লাগতো। প্রথম 1 সপ্তাহ খুব ভালো কাটে। তারপর থেকে ঘটে আমার জীবনে ঘটে যাওয়া সব থেকে সাংঘাতিক জিনিস। ঘটনাটা ঠিক এরকম ঘটে, আমার ওয়াইফ ফার্স্ট প্রেগনেন্ট হয়, সে মা হতে যায়। সেরম খুশি আমার লাইফে আর কোনোদিন আসেনি। আমরা খুব খুশি ছিলাম। তো চাকরির জন্য আমি ওখানে 2 বছরের এগ্রিমেন্ট অলরেডি সাইন করে ফেলেছিলাম। তো আমি নিজের মতো কাজে যেতাম, আমার ওয়াইফ বাড়িতে থাকতো। আগে বাড়ির একটু বর্ণনাটা দিই। বাড়িটা যেমন বললাম 3 তলা, পেছনে একটা বড় পুকুর, আর চারিদিকে না জঙ্গল পেছনে, আর সামনের দিকে রাস্তা। তো হাই রোড থেকে আমার বাড়ি 15 মিনিট, একটা ছোট গলির মধ্যে আমার বাড়িটা।
তো আমাদের জিনিসগুলো খুব ভালো চলছিল। একদিন হঠাৎ করে আমার ওয়াইফ যখন 4 মাস চলছে, আমার ওয়াইফের পেটে খুব ব্যথা করতে শুরু করে। আমি গাড়ি নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে হসপিটাল নিয়ে যাই। হসপিটালে গিয়ে যেটা জানতে পারি, প্রথম আমরা ভেঙে পড়ি, সেটা হলো আমাদের বাচ্চাটা ওয়াইফের পেটেই মারা গেছে। কি করে হয়েছে সেটা ডাক্তারও বলতে পারছে না। তো সেটা আমাদের জন্য খুবই একটা শক্টের ব্যাপার ছিল। তো কোনো রকম আমরা জিনিসটাকে সামলাই। দেন আমাদের লাইফে খুব বাজে বাজে জিনিস ঘটতে থাকে। আমার ওয়াইফের মধ্যে খুব ঝগড়াঝাটি চলতে থাকে। আর না, খালি মনে হতো আমাদের দুজনের মাঝখানে আরও অনেকে আছে, ঘরটাতে আমরা একা নেই। মনে হতো রাতে যখন ঘুমাতাম, কেউ মনে হচ্ছে করিডোর দিয়ে দৌড়াদৌড়ি করছে। আমরা ফার্স্ট ফ্লোরেই ঘুমাতাম, সেকেন্ড আর থার্ডটা অতটা ইউজ করতাম না। জামা প্যান্ট শোকাতে গেলে থার্ড ফ্লোরে যেতে হতো, বাদবাকি যেতাম না। তো আমাদের মনে হতো না সেকেন্ড আর থার্ড ফ্লোরে একজন না, দুজন না, অনেকে মিলে খুব গল্প করছে, হাসাহাসি করছে। এই আওয়াজটা, হাসাহাসি করার, তারপরে আড্ডা মারার যেই ব্যাপারটা থাকে না, খুব মানে আনন্দের একটা ব্যাপার, সেটা আমরা না শুনতে পেতাম। অনেক টাইম আমার ওয়াইফ বলেছে, চলো না গিয়ে দেখে আসি ওপরে কি আছে, চোর ডাকাতও তো হতে পারে। কিন্তু আমি ভয়তে কোনো দিন যাইনি। সকালবেলা উঠে দেখতাম রুমটা একদম গোছানো, যেমন ছিল ওরকম। আর না, বাড়ির চারিপাশে খুব নিস্তব্ধ, মানে কেউ যদি বাড়ির পাশ দিয়ে হেঁটে যায় তুমি আওয়াজটা শুনতে পারবে। তো এরম করে আরও 3 মাস কেটে যায়। ঠিক 2018 পড়বে, তার আগে আমার ওয়াইফ সেকেন্ড টাইম প্রেগনেন্ট হয়। কিন্তু 2018 জানুয়ারি মাসে আমার বউয়ের 5 মাস চলছে, সেই টাইমে আবার সেম ঘটনা, আমাদের বাচ্চাটা মারা যায়। তো এইবার আমি প্রচণ্ডই ভেঙে পড়ি, কারণ আমি আমার ওয়াইফকে খুব গাইডলাইন্সে রাখতাম, ও নিজেও খুব গাইডলাইন্সে থাকতো। আমরা একজন পুরোহিতকে দেখাই আমাদের কৃষ্ণনগরের ওখানে। উনি আমাদেরকে বলে যে তোমরা একদিন চলে আসো। তো ওনার কথা মতো আমরা যাই। গিয়ে উনি যেটা বলে, আমার হাত পা কেঁপে যায়। বলে, ওই বাড়িটাতে তোমরা তো একা থাকো না, তোমাদের সাথে আরও 15 জন থাকে। আমরা বলছি, কি বলছেন আপনি? অফিসের সব লোক তো নিজেদের বাড়ি ঘরে থাকে, আর কেউ কেউ অন্য অন্য জায়গায় থাকে, আমরা দুজন একাই থাকি, আপনিও তো ভুল বলছেন। বলছে, ভুল বলছি না, তোমরা ওখানে আরও 15 জনের সাথে থাকো। কি করে জানো? যাদের তোমরা দেখতে পাও না, কিন্তু তারা তোমায় দেখতে পায়। তোমার 2টো বাচ্চাকে অলরেডি ঘাড় কামড়ে মেরে ফেলেছে। আমরা শুনে আমাদের গা হাত পা কাটা দিল, কারণ আমরা ওনাকে বলিনি যেটা 2বার ঘটেছে, আমরা বলেছিলাম এইবারের ঘটনাটা। উনি আমাদের নিজে থেকে বলে, আগেও তো একবার এই ঘটনা ঘটেছে। তখন আমি ওনাকে বলি যে না না, ফার্স্ট টাইম তো ডাক্তার বলেছে এটা মিসক্যারেজ। উনি বলেন, না ওটা মিসক্যারেজ না, ওটা তোমার বাচ্চাকে ওরা খুন করে ফেলেছে। আমাদের হাত পা কাটা দিতে শুরু করলো। আমি কোনো রকমভাবে বাড়ি গেলাম, ওনাকে বললাম কি করব। একদিন উনি বলল, তোমার বাড়িতে যজ্ঞ দেব। তো কোনো রকম যজ্ঞ সব কিছু রেডি করা হলো। তখন ওনার সাথে ওনার একটা গুরু পীর এসেছিল, কিন্তু ওনার যে গুরু, সে না খুব গম্ভীরভাবে দাঁড়িয়ে রয়েছে। আর একটা কথা ওনাকে বলল, দেখো ভাই, তুমি ওদেরকে চেনো, তুমি ওদের ভালোর জন্য করছো, বাড়ি বন্ধন করে দিচ্ছ, কিন্তু একটা কথা মাথায় রেখো, কারো বাড়ি থেকে কাউকে বার করে দিলে তাদের কিন্তু একটা রাগ থেকে যাবে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি বলতে চাইছেন? উনি আমায় বলল, ওই যে 15 জন, এটা কিন্তু ওদের আজ থেকে বাড়ি না, প্রায় 80-90 বছর ধরে থাকে। নাহলে 3 তলা বাড়ি তোমাকে এমনিই দিয়ে দেবে অফিস থেকে। আমিও বললাম, ঠিকই বলেছে, আর সত্যি কাউকে কারো বাড়ি থেকে তাড়ালে তো কিছু তো একটা করবে ওরা। কিন্তু সেই টাইমে দাঁড়িয়ে আমি অত কিছু না ভেবে, আমি খালি আমার বইয়ের সেফটির জন্য বললাম, আমি দেখে নেবো বাবা, আপনি জাস্ট এই বাড়ির থেকে ওদেরকে তাড়িয়ে দিন। তো পুজো টুজো করে আমার বাড়ি পুরো বন্ধন করে দিল। 1 সপ্তাহ খুব ভালো গেল। আমার ওয়াইফ আবার প্রেগনেন্ট হয়ে গেল প্রায় 2 মাস পরে। দেন 6 মাস এইবার খুব ভালো কাটলো। 6 মাস কাটার পরে না, আবার আমার মনে হতে লাগলো আমাদের পেছনে যে পুকুরটা আছে, কেউ রাতের বেলা ছাপাচ্ছে ওখানে।
আর প্রচণ্ড জোরে একটা কান্নার, মেয়ে ছেলের কান্নার আওয়াজ না কানে গুনগুন গুনগুন করে ভেসে আসছে। আমার বউ খুব ভয় পেয়ে গেল, আমাকে জড়িয়ে ধরলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, কিচ্ছু হবে না, ওরা ভয় দেখাচ্ছে, ঘরে ঢুকতে পারছে না তো কী আর করবে, ঘুমিয়ে পড়ো। তো এরম করে ঠিক 8 মাস কেটে গেল। 8 মাস কেটে গিয়ে আমার ওয়াইফের এবার বেবি হওয়ার সময়, আমার জীবনের সব থেকে খুশির দিন। কিন্তু আমার খুশির দিনে যে এরম সাংঘাতিক একটা গিফট আমি পাবো সেটা আমি ধারণাও করতে পারি না। জিনিসটা ঠিক এরকম হলো, আমার ওয়াইফের 8 মাসের সময় আমার ওয়াইফের পেন উঠলো। ঠিক শুক্রবার আমরা গাড়ি করে ওয়াইফকে নিয়ে যেতে লাগলাম হসপিটাল। আমি ছিলাম, ট্যাক্সি ড্রাইভার এসছিল, তো আমি ট্যাক্সি বুক করে নিয়ে যাচ্ছি। ঠিক আমি দেখলাম রোডে ওঠার পর না ট্যাক্সিটা ঘুরিয়ে নিল উনি। আমি ওনাকে ডাকতে লাগলাম, ও ভাই কী হলো, হসপিটাল তো ওদিকে, তুমি এদিকে কোথায় যাচ্ছ? উনি বলতে লাগলো, চুপচাপ বসে থাক। আর ট্যাক্সির স্পিডটা না এত বাড়িয়ে দিল তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি বলতে লাগলাম, ও ভাই আমার বউয়ের কষ্ট হচ্ছে, কেন করছো এরকম, কেন করছো? বলতে লাগলো, চুপচাপ বসে থাক। আমি না এইবার রেগে গিয়ে ট্যাক্সি ড্রাইভারের কলারটা ধরে আমার দিকে টান দিলাম। ওই বিভৎস চেহারা আমি জীবনে দেখিনি। আমি যখন ট্যাক্সি ড্রাইভারটা এসেছিল ওর মুখ দেখেছিলাম একদম ঠিক ছিল, পরে দেখলাম ওর বা চোখের সামনে দিয়ে শুরু করে নাক বেয়ে পুরো মুখ অবধি, মানে গাল অবধি পুরো চেরা। ওর মুখের সামনে দিয়ে রক্ত গল গল করে পড়ছে, আর ওর চোখ লাল, পুরো বিড়ালের চোখের মতো। আমি ভয়তে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমার ওয়াইফ চিৎকার করে উঠলো। ট্যাক্সিটা গিয়ে থামলো একটা জঙ্গলের ভেতরে। আমি আমার ওয়াইফকে কোনো রকম বের করে নিয়ে যেতে যাব, সামনে আমি দেখতে পেলাম 15 জন একদম দাঁড়িয়ে রয়েছে স্থিরভাবে। তাদের মধ্যে ওই ট্যাক্সি ড্রাইভারটাও ছিল। আর ওরা না বিভৎস ভয়ানক দেখতে। ওদের কারো চোখ পোড়া, কারো মুখ কেটে গেছে, কেউ পায়ে হাঁটতে পারছে না, হামাগুড়ি দিয়ে আমাদের দিকে এগাচ্ছে। তারপরে আমি একটা পেছনে গিয়ে একটা বড় লোকের সাথে ধাক্কা খেলাম। ওই লোকটা আমার গলা জোরে টিপে আমাকে এক ধাক্কায় ফেলে দিল। আমি দেখতে লাগলাম ওরা আমার বউয়ের ঘাড়ের মধ্যে কামড়ে একদম মাংস তুলে দিল। আমার চোখের সামনে এগুলো হচ্ছে, আমি আর কি করব বুঝতে পারছি না। আমি বাঁচাও বাঁচাও করতে করতে ওখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। সকালে যখন আমার জ্ঞান ফেরে আমি দেখি আমার উল্টো সাইডে মানে স্ট্রেচারের উপরে আমার ওয়াইফ শুয়ে আছে, কিন্তু ওর কিছু হয়নি। জাস্ট ওর গলার দাগটা আমি গিয়ে দেখলাম, সেখানেও কিছু হয়নি। আমি দেখলাম ওর খালি মাথা ফেটে গেছে। কিন্তু আবারও সেম, আমাদের বেবিকে আমরা হারিয়ে ফেললাম। ডাক্তার এসে বলল, আই এম সরি, আপনার বেবি নেই। আপনারা কি করতে গেছিলেন ওখানে? আমি বললাম, ট্যাক্সি ড্রাইভার বউয়ের ঘাড়ে কামড়ালো। উনি বলল, কী সব বলছেন, আপনাদের দুজনকে হাই রোডে পাওয়া গেছে, বাইক অ্যাক্সিডেন্ট করেছেন আপনারা। আমি বললাম, আমি তো বাইক নিয়ে বেরাইনি। বাইরে গিয়ে যখন দেখালো একটা বাইক ভাঙচুরভাবে পড়ে আছে, আমি বুঝতে পারছিলাম না আমরা কি করেছি। আমার ওয়াইফকে আমি যখন জাগনা হিসাবে দেখলাম, আমি আমার ওয়াইফকে সব বললাম। আমার ওয়াইফ খালি কাঁদতে কাঁদতে একটা কথাই বলল, ওরা আমাদের থাকতে দেবে না, বাঁচতে দেবে না ওরা। দেন আমরা ওখান থেকে কৃষ্ণনগরে চলে আসি আবার ব্যাক। আমি ওখান থেকে ইস্তফা দিয়ে দিই যে না, আমি এখানে কাজ করতে পারবো না। দেন আমরা কৃষ্ণনগর ফিরে আসার পরে আমাদের বাড়ি যেটা ছিল, আমাদের সেই বাড়িতে পুজো টুজো দিই। আমরা মাঝে মাঝে না দুজনেই স্বপ্ন দেখতাম ওই দিনগুলো। বাট তারপরে 1 বছর পরে আমাদের আবার বেবি হয়, আমাদের একটা ছেলে আছে। কিন্তু ওই যে দিনগুলো আমরা কাটিয়েছি, ওই দিনগুলো আমি ভুলতে পারবো না জীবনে। জাস্ট এই ছিল আমার লাইফের গল্প। যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শুনিও তোমার শ্রোতাদের। থ্যাংক ইউ। প্রথমে বলি, আজকের দুটো গল্পই আমার খুব 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 ভালো লেগেছে। অ্যান্ড আমি আবারও বলছি, আমার গল্প বিশ্বাস করতে হবে এইটা আমি বলিনি, এন্টারটেনমেন্ট সহ নাও।
আর সেকেন্ড কথা হচ্ছে, যদি তোমাদের লাইফে এরম ঘটনা ঘটে থাকে, আমার ডিসক্রিপশানে মেল আছে বা ফেসবুক আইডি আছে, তোমরা আমাকে এসএমএসও করতে পারো বা মেল করতে পারো। তো যাই হোক, আজকের গল্পটা এতটাই। কমেন্ট করে জানিও কেরম লাগলো, লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে ওদেরকেও ভয় পাওয়ার সুযোগটা করে দাও, আমার পরিবারের একটা সদস্য করে দাও। আর যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকু, আবার নিয়ে আসবো নতুন কোনো ভয়ের গল্প, ভয় পাওয়াতে। চলো, টাটা।